আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা বাংলাদেশের বিশ্ব পর্যায়ে 10ম অধ্যায়ে টাইপ 4 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 4 এ বলতেছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। তো এই বৈশিষ্ট্যসমূহ থেকে আমাদের কি কি এমসিকিউ আছে, তো এমসিকিউগুলো আমরা একটু দেখি। তো বলতেছে দেখো 62 নম্বরে আমাদের 62 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানাধীন থাকে। তো দেখো আমাদের সারা বিশ্বে যে 4টা অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। কয়টা? 4টার মধ্যে 1 নম্বর হচ্ছে কি ব্যক্তিগত, এক হচ্ছে ধনতান্ত্রিক, 2 হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক, 3 হচ্ছে আমাদের যে মিশ্র, 4 হচ্ছে আমাদের ইসলামী। তো এইটা হচ্ছে কি আমাদের এই 4টা। তো এই 4টার মধ্যে আমাদের বলতেছি যে ধনতান্ত্রিকে কি থাকে, ধনতান্ত্রিকে দেখো উৎপাদনের উপকরণের মালিকানা থাকে হচ্ছে কি ব্যক্তিগত থাকে, কি থাকে ব্যক্তিগত থাকে। আর হচ্ছে আমাদের সমাজতান্ত্রিকে থাকে উৎপাদনের উপকরণের মালিকানা হচ্ছে কি রাষ্ট্রীয় থাকে, কি থাকে যে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। আর মিশ্রতে থাকে আমাদের, দেখো মিশ্রতে আমাদের যে দেশও থাকে, মানে দেশ বা রাষ্ট্র থাকে, আবার হচ্ছে কি আমাদের ব্যক্তিগতও থাকে, মানে কিছু কিছু মানে কি দুইটা উদ্যোগে পরিচালিত হয়। আবার ইসলামীতে কি মানে আমাদের ইসলামী বলতে কি এখানে যে ইসলামী নিয়ম কানুন অনুযায়ী যে রাষ্ট্র ব্যবস্থা চলে সেটাকে বলতেছে। তাহলে আমরা বলতেছি যে কোন অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের মালিকানা হচ্ছে ব্যক্তি মালিকানা, যেটা আমরা জানি যে ধনতান্ত্রিক। এরপর আমাদের 63 নম্বর বলতেছে যে ব্যক্তি পর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থা বেশি গ্রহণযোগ্য। কি ব্যক্তি পর্যায়ে, দেখো যেখানে আমাদের ব্যক্তি বলতেছে সেটা হচ্ছে আমাদের কি বললাম যে সেটা হচ্ছে আমাদের যে ধনতান্ত্রিক, কি বললাম সেটা হচ্ছে ধনতান্ত্রিক হচ্ছে কি সবচেয়ে গ্রহণযোগ্য। দেখো এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সকল কিছু কি ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়, কি সকল কিছু ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়। এরপরে আমাদের 64 নম্বরে বলতেছে যে জাতীয় আয়ের বৃহত্তম অংশ কি, যে জাতীয় আয়ের বৃহত্তম অংশ অল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে কোন অর্থ ব্যবস্থায়। তো যে জাতীয় আয়, আচ্ছা জাতীয় আয় কি যে GNI, দেখো এর বৃহত্তম অংশ অল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে কোন ব্যবস্থায়। আমরা জানি যে দেখো যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কেমন একটা বৈষম্য সৃষ্টি হয়, কেমন যে ধনী শ্রেণীর মানুষ ধনী হতে থাকে, মানে কি তাদের কাছে সকল কিছু থাকে। আর যারা গরিব শ্রেণীর মানুষ আছে, তো দেখো ওই গরিবদের কাছে কি যে যারা হচ্ছে কি গরিবই থেকে যায়, এমন একটা কি যে বৈষম্য সৃষ্টি হয়। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কি সমাজে এক প্রকার বৈষম্য সৃষ্টি হয়। তার জন্য এখানে বলতেছে যে জাতীয় আয়ের বৃহত্তম অংশ অল্প সংখ্যক গোষ্ঠীর হতে কি ভোগ করে কোনটা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। এরপর আমাদের 65 নম্বরে বলতেছে যে উৎপাদনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কোন অর্থব্যবস্থায়। আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মানে কি, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা মানে যে একজন ব্যক্তি মালিকানাধীন, কি ব্যক্তি মালিকানাধীন মানে কি যে একজন ব্যক্তি চাইলে যে কোনো সম্পদ উৎপাদন করতে পারে, কি চাইলে যে কোনো সম্পদ উৎপাদন করতে পারে, কি যে কোনো সম্পদ যে কোনো ধরনের কি যে ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো এখানে বলছে যে উৎপাদনের ক্ষেত্রে মানে কি তিনি যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন। উৎপাদনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কোন অর্থব্যবস্থায়। আমরা জানি সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। মানে কি একজন মালিক থাকবে, তিনি সকল ঝুঁকি বহন করবেন, তিনি সকল উদ্যোগ গ্রহণ করবেন, তার স্বাধীনতা সকল কিছুতে। তার জন্য কি যে তিনি হচ্ছে কি তার কোনো বাধ্যবাধকতা সমূহ নেই। এরপর আমাদের 66 নম্বর বলতেছে যে কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থা বলে। দেখো আমরা জানি যে মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থা বলা হয় যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে, কি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে আমরা জানি যে মুক্তবাজার অর্থনীতি বলা হয়। এরপরে আমাদের 67 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ হয়। এখন দেখো যে শ্রমিক শোষণ হয় আমরা জানি প্রথমত হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, কিন্তু শ্রমিক শোষণটা কিভাবে হয়, কিভাবে শ্রমিক শোষণ হয়ে থাকে। তো দেখো এখানে আমাদের বলতেছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি মুনাফা অর্জন করা। কি বললাম যে মুনাফা অর্জন করা। তো দেখো এই মুনাফা অর্জন করে থাকে কিভাবে, তারা যে মুনাফা অর্জন করে তারা বিভিন্নভাবে বিনিয়োগ করে, আবার আরেকটা করে যে শ্রমিক শোষণ করে। কি করে শ্রমিক শোষণ করে তারা বিনিয়োগ করে থাকে। যে মনে করো যে শ্রমিকের বেতন হচ্ছে কত 10,000 টাকা, কিন্তু তারা মাস শেষে দেয় হচ্ছে কি শ্রমিককে 8,000 টাকা দেয়। এই যে 2,000 টাকা করে কেটে রাখছে, এই 2,000 টাকাকে আমরা বলতেছি দেখো এই যে 8,000 টাকা দিতেছে, এর মধ্যে আমরা বলতেছি শ্রমিক শোষণ হচ্ছে। কিন্তু যে এই যে 2,000 টাকা করে যে রেখে দিতেছে তাদের কাছে, এই 2,000 টাকা তাদের কাছে কি হিসেবে যুক্ত হয়, মুনাফা হিসেবে যুক্ত হয়। কি হিসেবে যুক্ত হয়েছে, মুনাফা হিসেবে যুক্ত হচ্ছে। তার জন্য আমরা বলতেছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ হয়ে থাকে। এরপরে আমাদের
68 নম্বরে বলতেছে যে উৎপাদনে বিনিয়োগ বন্টন ভোগের স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় দেখা যায়। তো আমরা দেখো বললাম যে উৎপাদন মানে উৎপাদনে বলতেছে যে যে কোনো প্রকার জিনিস উৎপাদন করতে পারে তিনি তার মানে কি যে তিনি হচ্ছে সকল উদ্যোগ গ্রহণ করতে পারে, মানে যে দেখো তার হচ্ছে একটা বড় করে কোম্পানি আছে, তো কোম্পানিতে কত টাকা বিনিয়োগ করতে হবে, কুই বিনিয়োগ করতে হবে, সকল সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন, বন্টন কিভাবে করবেন তিনি গ্রহণ করবেন, এবং ভোগের স্বাধীনতা কি তার ভোগ কি করবে সকল কিছু তিনি ব্যবহার মানে কি যে সকল কিছু তার ব্যবস্থায় থাকবে। তো এটা কোন ব্যবস্থায় আমরা জানি সেটা হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এরপরে আমাদের 69 নম্বর কোশ্চেনে বলতেছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ কেমন। দেখো যে আমরা জানি যে ধনতান্ত্রিক ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি উৎপাদনের উপাদান সমূহ থাকে হচ্ছে কি ব্যক্তি মালিকানাধীন, কি থাকে যে ব্যক্তি মালিকানাধীন। দেখো যে সকল কিছু ব্যক্তি মালিকানাধীন থাকে এবং ব্যক্তিগত উদ্যোগে সকল কিছু পরিচালিত হয়। তো ব্যক্তিগত উদ্যোগে এটি পরিচালিত হয় বলে আমরা এটাকে বলতেছি কি যে ধনতান্ত্রিক মানে কি ব্যক্তিগত, দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপরে আমাদের 70 নম্বর কোশ্চেনটা দেখি। 70 নম্বরে কি বলতেছে, দেখো 70 নম্বর কি বলতেছে যে রায়হানের দেশে সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি উৎপাদন করেন, কি করে উৎপাদন করে, যে বলতেছে দেশে সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই। যে সর্বাধিক মুনাফা আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি সর্বাধিক মুনাফা অর্জন করা। তো দেখো এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা গড়ে উঠেছে কি সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এবং তার বলতেছে তার দেশে উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ই কি স্বাধীনভাবে কাজ করতে পারে, কি করতে পারে স্বাধীনভাবে কাজ করতে পারে। তো রায়হানের দেশের অর্থব্যবস্থার নাম কি, কি রায়হানের দেশে যে অর্থব্যবস্থা আমরা দেখো প্রথমটা থেকে বলতে পারতেছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জনের আসল উদ্দেশ্য থাকে। তো দেখো যে আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আসল উদ্দেশ্য থেকে মুনাফা অর্জন। আচ্ছা এখানে ইসলামী অর্থব্যবস্থা আমাদের কি ইসলামী নিয়ম অনুযায়ী চলবে। মিশ্র বলতে কি বললাম যে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সমন্বয়ে যে অর্থব্যবস্থা গড়ে উঠেছে সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা গড়ে উঠেছে কি আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন। তো এখানে কি হয়, তো এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমাদের এক ধরনের কি যে বৈষম্য সৃষ্টি হয়, কি সৃষ্টি হয় বৈষম্য, যে ধনী এবং গরিবের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়। তো এই বৈষম্যটা দূর করার জন্য আমাদের এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটা গড়ে ওঠে। দেখো সকল কিছু রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয়। তো রাষ্ট্রীয় উদ্যোগে যখন পরিচালিত হবে তখন রাষ্ট্র কি সকলের কল্যাণের জন্য কাজ করবে, যে সবার জন্য কি যে মানে আমাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী সকল কাজ করবে। এরপরে আমাদের 71 নম্বর কোশ্চেনে বলতেছে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি। আচ্ছা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি আমরা জানি, দেখো ক নম্বর বলতেছে সর্বাধিক মুনাফা অর্জন। আমরা জানি যে ধনতান্ত্রিক ব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন, তাহলে এটা হইতেছে না। তারপরে বলতেছে ব্যক্তিগত মালিকানাধীন, আমরা বলতেছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি ব্যক্তিগত মালিকানাধীন থাকে। তারপরে কি যে দেখো ভোগের অবাধ স্বাধীনতা থাকে, আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে মালিক চাইলে যে কোনো কিছু ভোগ করতে পারেন, যখন ইচ্ছা কি যখন একটা ভোগ করতে পারেন। তাহলে আমাদের কি যে সরকারের হস্তক্ষেপ, দেখো আমরা বলতেছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং এটি হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন থাকে। তাহলে কি এখানে কোনো সরকারের হস্তক্ষেপ থাকবে না, তাহলে কি খ আনসার। এরপরে আমাদের 72 নম্বর কোশ্চেন বলতেছে যে জনাব এ উৎপাদন কার্য পরিচালনা করেন, তিনি তার নিয়োগকৃত শ্রমিকদের কাজ অনুযায়ী কম বেতন পরিশোধ করেন, কি যে কম বেতন পরিশোধ করেন। মনে করো যে 10,000 টাকা বেতন কত দিতেছে 8,000 টাকা দিতেছে, তার মানে কি তাহলে কম বেতন দিতেছে। এবং তার উৎপাদন কার্য কোন অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করে, আমরা দেখো যে শ্রমিক শোষণ হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে শ্রমিক শোষণ, আর শ্রমিক শোষণ হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য। কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি শ্রমিক শোষণ। এরপরে আমাদের 73 নম্বর কোশ্চেনে বলতেছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো, এখানে কি যে নিম্নে 3টা অপশন দিয়ে থাকো, যে এই অপশনের মধ্যে আমরা বলতেছে যে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি সর্বোচ্চ মুনাফা অর্জন করা, তাহলে এটা সঠিক। এরপরে বলতেছে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা। আচ্ছা এখানে কোনো জনকল্যাণ নিশ্চিত হয় না, এখানে কি হয় যে ধনী এবং গরিব শ্রেণীর মধ্যে একটা কি বৈষম্য সৃষ্টি হয়। তাহলে বৈষম্য যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে তো জনকল্যাণ হচ্ছে না। তারপরে উৎপাদনের অবাধ প্রতিযোগিতা হয়। দেখো উৎপাদনের অবাধ প্রতিযোগিতা বলতে কি বোঝায়, আচ্ছা অবাধ প্রতিযোগিতা হচ্ছে যে মনে করো যে তুমি একটা ব্যক্তিগত উদ্যোগে একটা কোম্পানি খুলছো, তার মানে কি ওই কোম্পানির মালিক তুমি, তারপরে কি তোমার মতো আর একটা কোম্পানি আছে। তো মনে করো যে তুমি এবছর কি একটা শার্ট উৎপাদন করার উদ্যোগ নিলা, তারপরে তোমার মতো আরও একটা কোম্পানি শার্ট উদ্যোগ গ্রহণ করতেই পারে উৎপাদন করার। তো দেখো দেখা যাচ্ছে কি একই দ্রব্যের বাজারে অনেকগুলো কি থাকে বিক্রেতা থাকে। তো দেখো তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে হচ্ছে একটা প্রতিযোগিতা চলে, এই প্রতিযোগিতা বলতেছি আমরা অবাধ প্রতিযোগিতা। আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি অবাধ প্রতিযোগিতা। তাহলে এখানে কি 1 ও 3, তাহলে কি খ।
এরপরে আমাদের 74 নম্বর কোশ্চেনে যাব, যে 74 নম্বর বলতেছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কি হয়, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের সুষম বন্টন হয়। আচ্ছা, তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা জানি যে সম্পদের সুষম বন্টন হয় না, কি হয়, অসম বন্টন হয়। তারপরে ভোক্তা স্বাধীনতা আছে, দেখো ভোক্তা স্বাধীনতা আছে, কি যে ভোগ করে তে স্বাধীনতা আছে, মালিকের স্বাধীনতা আছে। শ্রমিক শোষণ হয়, তাহলে আমরা বলছি কি শ্রমিক শোষণ হয়, তাহলে কি 2 ও 3 কি গ। দেখো গ। এরপরে আমাদের 75 নম্বর বলতেছে কি, যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে কি, নিচের কোনটি, দেখো নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এক হচ্ছে অবাধ প্রতিযোগিতা, আমরা একটু আগে জানলাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে অবাধ প্রতিযোগিতা। তারপরে কি শ্রমিক শোষণ, হ্যাঁ এখানে শ্রমিক শোষণও হয়ে থাকে। তারপরে কি থাকে, দেখো যে সম্পদের মালিকানা, এখানে সম্পদের মালিকানা থাকে, কিন্তু সম্পদের মালিকানা থাকে কি ব্যক্তিগত, কি থাকে ব্যক্তিগত মালিকানাধীন থাকে। তাহলে এখানে কি 3টা অপশনই আমাদের রাইট, তাহলে কি ঘ 1, 2 ও 3। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে যে 76 এবং 77 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো উদ্দীপকটা আমরা একটু পড়ি। বলতেছে তালহা, তো তালহা নিজ জমিতে একটি কারখানা স্থাপন করে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ দেন। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তিনি দেখো নিজ উদ্যোগে একটা কি কারখানা স্থাপন করেছে এবং কিছু শ্রমিককে নিয়োগ দিয়েছেন। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেহেতু এটা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়েছে, তো দেখো যে অর্থব্যবস্থা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হবে সেই অর্থব্যবস্থাকে আমরা বলতেছি কি, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে বলতেছে উদ্দীপকে কোন অর্থব্যবস্থা ইঙ্গিত করেছে, আমরা এখানে বুঝতে পারতেছি দেখো যে ধনতান্ত্রিক পুঁজিবাদী। আচ্ছা, এখানে দেখো অপশনে কিন্তু আমাদের ধনতান্ত্রিক নাই, এটা মিশ্র জানি, ইসলামী জানি, সমাজতান্ত্রিক জানি। তো এখানে আমাদের এই 3টাতে হইতেছে না, এখানে একটা আছে কি পুঁজিবাদী। দেখো যে অনেক সময় আমাদের কোশ্চেনে যে পুঁজিবাদী দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের বইয়ে দেখবো যে কি কোনো পুঁজিবাদী নাই। কিন্তু আমরা জানি যে পুঁজিবাদী অর্থব্যবস্থার অপর নাম হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, অথবা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্য একটা নাম হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে কি যে পুঁজিবাদী আর ধনতান্ত্রিক দুইটা হচ্ছে কি সেম কথা। দেখো যে বলতেছি এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম কি ধনতান্ত্রিক ব্যবস্থা কি একটা নাম হচ্ছে, অপর নাম হচ্ছে কি পুঁজিবাদী, কি অপর নাম হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে হচ্ছে আমাদের ঘ আনসার। এরপরে আমাদের 77 নম্বর কোশ্চেনে বলতেছে যে উক্ত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো কি, যে এই উক্ত অর্থ ব্যবস্থার কি বৈশিষ্ট্য আছে। যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা জানি যে ব্যক্তি মালিকানা, হ্যাঁ এখানে হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি ব্যক্তিগত মালিকানাধীন থাকে। তা আসল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, এটাও জানি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই অর্থব্যবস্থা পরিচালিত হয়েছে। তারপরে কি উৎপাদনের স্বাধীনতা থাকে, তো দেখো এখানে উৎপাদনের স্বাধীনতাও থাকে। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার ঘ। এরপরে আমাদের আরেকটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা পড়ে 78 এবং 79 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো চলো তো দেখি আমাদের উদ্দীপকটা কি বলতেছে, যে শফিক সাহেব একজন শিল্পপতি, তার ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে কি সর্বাধিক মুনাফা অর্জন করা। ঈদের সময় কি করে, দেখো ঈদের সময় তৈরি পোশাকের চাহিদা বেড়ে যায় বলে কিছুদিন আগে তিনি গার্মেন্টস কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। তো দেখো যে শফিক সাহেব একজন শিল্পপতি ছিলেন, তার ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে কি সর্বাধিক মুনাফা অর্জন। তো দেখো এখানে আমাদের একটা ক্লু দিয়ে দিছে যে সর্বাধিক মুনাফা অর্জন করা। তো সর্বাধিক মুনাফা অর্জন করা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, যে ধনতান্ত্রিক, কি যে ধনতান্ত্রিক ব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি সর্বাধিক মুনাফা অর্জন করা। এবং ঈদের সময় তিনি পোশাক চাহিদা বেড়ে যায় বলে কিছুদিন আগে তিনি গার্মেন্টস দেখো কারখানা স্থাপন করেছেন। তো তিনি আবার নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছেন। দেখো উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে কোন অর্থব্যবস্থায়, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। কি যে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা মানে কি যে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করতে পারেন। তাহলে এটা হোক যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি মুনাফা অর্জন এবং উদ্যোগ গ্রহণ। তারপরে আমাদের এটা অনুযায়ী একটা কোশ্চেন আছে, দেখো তো দেখো আমাদের উদ্দীপক অনুযায়ী আমাদের 78 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে শফিক সাহেবের কাজটি কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। শফিক সাহেবের আমরা দেখলাম যে দেখো যে আসল উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন এবং উদ্যোগ গ্রহণের স্বাধীনতা ছিল। তো দেখো এই অর্থব্যবস্থার মধ্যে এই যে 4টা অর্থব্যবস্থার মধ্যে আমরা বলতেছি এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে মুনাফা অর্জন এবং উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। দেখো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে তারাও হচ্ছে কি যে সমাজের সকলের চাহিদা পূরণ করে। ইসলামী অর্থব্যবস্থা কি ইসলামী রীতিনীতি অনুযায়ী চলে। এবং মিশ্র অর্থব্যবস্থা কি যে এই দুইটার অর্থব্যবস্থার সমন্বয়ে যে অর্থব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে আমরা হচ্ছে কি মিশ্র। এরপরে আমাদের 79 নম্বর কোশ্চেনে বলতেছে যে উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কি।
যে নিম্নে দেখো যে আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আছে, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে কোনগুলো? যে অবাধ প্রতিযোগিতা, আমরা বললাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি অবাধ প্রতিযোগিতা থাকে। তারপরে কি এখানে শ্রমিক শোষণ থাকে, তারপরে এখানে থাকে জনগণ, এখানে দেখো যে জনগণের কোনো ধরনের কল্যাণ সাধন হয় না। তাহলে আমরা বলতেছি এটা কি, দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কোনো ধরনের কল্যাণ সাধন হয় না। তাহলে এখানে যে দেখো যে এখানে শ্রমিকটা শোষণ হয়ে থাকে, জনগণের কি যে মানে জনগণ এবং কি দেখো যে ধনী এবং গরিব শ্রেণীর মধ্যে এক প্রকার কী হয়, বৈষম্য সৃষ্টি হয়। তাহলে যেখানে বৈষম্য সৃষ্টি হয় সেখানে কি কোনো জনকল্যাণ কাজ হবে না, জনগণের কল্যাণ হবে না। তাহলে কি 1 ও 2। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 80 এবং 81 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো আমরা পড়ি যে বলতেছে যে সুনীল পরিশ্রম করে স্বাধীনভাবে ড্রাগন ফল উৎপাদনে সফল হয়েছেন। যে উৎপাদিত ফল বিক্রি করে সে প্রচুর মুনাফা অর্জন করেছে। দেখো যে পরিশ্রম করে কি স্বাধীনভাবে, দেখো এই যে স্বাধীনভাবে কথাটা আছে, বলতেছে সুনীলের দেশে কোন ধরনের অর্থব্যবস্থার প্রচলন হয়েছে। দেখো সুনীলের আমরা জানি যে সেখানে কি যে সমাজতান্ত্রিক না, ইসলামী না, মিশ্র না, আচ্ছা পুঁজিবাদী। একটু আগে আমরা বললাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্য নাম হচ্ছে কি পুঁজিবাদী অর্থব্যবস্থা। কি বললাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্য নাম হচ্ছে কি পুঁজিবাদী। তাহলে দেখো এই ধনতান্ত্রিক ও যে অর্থব্যবস্থা পুঁজিবাদী সেই সেম কথা। এরপরে আমাদের 81 নম্বর কোশ্চেনে বলতেছে যে উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি। উক্ত অর্থব্যবস্থা মানে কি যে আমাদের ধনতান্ত্রিক ছিল, কি যে ধনতান্ত্রিক ছিল। তো ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি কি বলতেছে, 1 যে ভোক্তার প্রয়োজন মতো দ্রব্য ক্রয় করতে পারবে। কি যে ভোক্তার প্রয়োজন মতো, দেখো ভোক্তা এখানে প্রয়োজন মতো দ্রব্য ক্রয় করতে পারবে। তারপরে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, আমরা জানি এখানে কি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। এখানে কিভাবে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা হয় জানো, যে যেখানে আমরা জানি যে দেখো যে এখানে অবাধ প্রতিযোগিতা থাকে, অবাধ প্রতিযোগিতার মাধ্যমে কি তারা যে কোনো জনের সম্পদ উৎপাদন করতে পারে। মনে করো যে একটা শার্ট উৎপাদন করলো, দেখো একই দ্রব্যের অনেকগুলো যখন বিক্রেতা থাকবে তখন এই ক্রেতা বিক্রেতাদের দাম দর কষাকষির মাধ্যমে একটা জিনিস দ্রব্যের দাম নির্ধারণ হবে। তো সেই অনুযায়ী আমরা বলতেছি কি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা থাকে। তারপরে কি স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। কি দেখো স্বয়ংক্রিয়ভাবে যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কি দর কষাকষি চলে, তারপরে কি এই দামটা নির্ধারিত হয়। তার জন্য আমরা বলতেছি কি 1, 2 এবং 3 আনসার। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকে ইভা এ দেশের নাগরিক, তারপরে তার দেশে ব্যক্তি মালিকানাধীন কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। এ দেশের কৃষিকার্য রাষ্ট্র কর্তৃক পরিচালিত। কি কৃষিকার্য হচ্ছে রাষ্ট্র কর্তৃক পরিচালিত, কিন্তু বিদেশে বেড়াতে গিয়ে সে ভিন্ন চিত্র দেখলো। সেখানে সে জানতে পারলো উদ্যোক্তাদের লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন। দেখো প্রথমটা আমরা বুঝতে পারতেছি যে এ দেশের নাগরিক, তার দেশের ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান নেই। এ দেশের দেখো কৃষিকার্য রাষ্ট্র কর্তৃক, যেটা রাষ্ট্র কর্তৃক সেটাকে আমরা বলছি কি যে সমাজতান্ত্রিক। দেখো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আর এখানে দেখো সর্বোচ্চ, দেখো যে আসল লক্ষ্য হচ্ছে কি সর্বোচ্চ মুনাফা অর্জন। তো সর্বোচ্চ মুনাফা অর্জন আছে আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আসল উদ্দেশ্য, এটা হচ্ছে ধনতান্ত্রিক। তাহলে এখানে আমরা বলতেছি যে 82 নম্বর কি বলতেছে যে দেশের উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা হয় কিভাবে। তো দেখো বিদেশ, এখন বিদেশ বলতে আমাদের মূল কি যে দেখো বিদেশ হচ্ছে আমাদের কি ছিল, সর্বোচ্চ মুনাফা অর্জন ছিল। তার মানে ধনতান্ত্রিক, তার মানে কি ব্যক্তিগত উদ্যোগে। যে ধনতান্ত্রিক মানে কি আমাদের ব্যক্তিগত উদ্যোগ, সকল কিছু যে ধনতান্ত্রিক মানে আমাদের কি যে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হবে। তারপরে বিদেশ, দেখো কি বলতেছে এখানে যে বিদেশের বৈশিষ্ট্য হচ্ছে কি। আচ্ছা বিদেশ মানে কি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ওই দেশ। এখানে বলতেছে উৎপাদনের কি উৎপাদন ব্যক্তি মালিকানাধীন। হ্যাঁ আমরা জানি কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি ব্যক্তি মালিকানাধীন হয়। তারপরে কি ভোক্তা এবং উদ্যোক্তার ভোগের পূর্ণ স্বাধীনতা থাকে। এখন আমরা দেখো ভোক্তা এবং উদ্যোক্তারা কি যে কোনো কি জিনিস ভোগ করতে পারে এবং পূর্ণ স্বাধীনতা থাকে। এবং সরকারের নিয়ন্ত্রণ, দেখো এই অর্থব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণ থাকে না। আমরা জানি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে চলে। তার জন্য কি 1 ও 2 আনসার। তো দেখো একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটি পড়ে বলতেছে 84 এবং 85 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো আমাদের বলতেছে যে জনাব এম একটি পোশাক কারখানার মালিক।
নিজের সম্পদ বৃদ্ধির জন্য শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক যথাভাবে প্রদান করেন না। তো এখানে কি দেখছি আমরা শ্রমিক শোষণ দেখতেছি, কি শ্রমিক শোষণ দেখতেছি, পারিশ্রমিক দেন না, শ্রমিকদের কি দেন না, পারিশ্রমিক দেন না, তাহলে এখানে শ্রমিক শোষণ। আর শ্রমিক শোষণ হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য। যেখানে বলতেছে যে জনাব এম, কি জনাব এম এর পোশাক কারখানাটি কোন উৎপাদন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে, কি কোন উৎপাদন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পরিচালিত হচ্ছে। এরপরে আমাদের 85 নম্বরে বলতেছে যে উক্ত অর্থব্যবস্থায় ক্ষেত্রে প্রযোজ্য, কি যে উক্ত অর্থব্যবস্থার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। দেখো যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়। আমরা জানি এখানে ক্ষেত্রে কি যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়, তারপরে কি অতিরিক্ত লাভের সুযোগ থাকে। হ্যাঁ, যে এখানে অতিরিক্ত লাভের সুযোগ থাকে কিভাবে, যে তুমি যেহেতু শ্রমিক শোষণ করবা, শ্রমিক শোষণে যে দেখো শ্রমিক শোষণ করে তার কাছ থেকে যে তার প্রাপ্য মজুরি দিব না, তাহলে কি প্রাপ্য মজুরি না দিলে তার কাছ থেকে যে টাকা নিতেছো সেই টাকাটা হচ্ছে তোমার হচ্ছে অতিরিক্ত লাভ মানে হইতেছে এখান থেকে। তারপরে বলতেছে সম্পদের অসম বন্টন হয়। কিভাবে অসম বন্টন হয়, যে বন্টন কি যে সবার মধ্যে ভাগ করে দেওয়া, কিন্তু সম্পদের অসম বন্টন কিভাবে হয়, যে সমাজে যারা ধনী তারা ধনীরা বেশি মানে সম্পদের মালিক হয়, আর গরিব শ্রেণী কি গরিবই থেকে যায়, তার জন্য আমরা বলতেছি কি এখানে অসম বন্টন হয়। তাহলে কি 1, 2 ও 3 আনসার। তো দেখো 86 নম্বরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা একটু পড়ি। তো উদ্দীপকে বলতেছে জনাব আফজাল একজন শিল্পপতি, তার মূল উদ্দেশ্য হচ্ছে কি সর্বাধিক মুনাফা অর্জন করা। তো ঈদের সময় তিনি পোশাকের চাহিদা বেড়ে যায় বলে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়। তো দেখো তো ঈদের সময় দেখো এখানে আমাদের বলতেছে প্রথমত যে মুনাফা অর্জন করা হচ্ছে আসল উদ্দেশ্য। তো আসল উদ্দেশ্য মুনাফা অর্জন করা কোন অর্থব্যবস্থায়, আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, কি ধনতান্ত্রিক অথবা কি পুঁজিবাদী অর্থব্যবস্থায়। তো এখন আমাদের 86 নম্বর প্রশ্নটা দেখি, যে বলতেছে যে জনাব আফজাল এর কাজটি কোন অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্গত। তো দেখো এখানে আমাদের যে মুনাফা অর্জন আছে আসল উদ্দেশ্য ছিল, তখন আমরা বলতেছি আসল উদ্দেশ্য যখন মুনাফা অর্জন তখন আমরা বলতেছি এটা হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো ইসলামী অর্থব্যবস্থা আমাদের ইসলামী নিয়ম কানুন অনুযায়ী চলে। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি আমাদের দেখো রাষ্ট্রীয় মালিকানাধীন এবং মিশ্র হচ্ছে কি এই সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণে। তারপরে আমাদের 87 নম্বর প্রশ্নটা বলতেছে কি, যে 87 নম্বর বলতেছে যে উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কি কি বৈশিষ্ট্য আছে আমরা জানি। দেখো এখানে আমাদের অবাধ প্রতিযোগিতা আছে, কি আছে অবাধ প্রতিযোগিতা আছে, এবং হচ্ছে কি আছে শ্রমিক শোষণ আছে, কি অবাধ প্রতিযোগিতা আছে এবং শ্রমিক শোষণ আছে। তো দেখো যেখানে আমাদের অবাধ প্রতিযোগিতা এবং শ্রমিক শোষণ আছে, তারপরে এখানে বলতেছে যে ওটা আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আবার বলতেছে জনগণের কল্যাণ সাধন হয়। আচ্ছা, জনগণের কল্যাণ কোনোভাবে সাধন হয় না। জনগণের কল্যাণ সাধন হয় আমাদের কোন অর্থব্যবস্থায়, আমরা জানি যে আমাদের জনগণের কল্যাণ সাধন হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। তাহলে এখানে আমাদের কি যে 1 ও 2 আনসার। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 4 এর এমসিকিউগুলো সমাধান করলাম। তো পরবর্তীতে আবার টাইপ 5 নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।